বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিদিনের মতো আজকেও আমরা একটা ইংরেজি প্রতিবেদন পড়ব এবং আজকের প্রতিবেদনের থেকে আমরা কিছু ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলোর ডেফিনেশন জানবো, অর্থ জানবো, ওয়ার্ডগুলোর সিনোনিমস জানবো আর সর্বোপরি প্রতিবেদনটা বোঝার চেষ্টা করব। আর আজকের প্রতিবেদনটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি কিছুদিন আগে ইউএস এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী ইন্ডিয়ার প্রধানমন্ত্রী তার সাথে একটা বৈঠক হয় এবং সেই বৈঠকে ডিপ স্টেটের কথা বলা হয়েছে। বাংলাদেশের রাজনীতির বিষয়ে হালকা একটু আলোকপাত করা হয়েছে। তো এর প্রেক্ষাপট কি, বাংলাদেশের বর্তমান ভূরাজনীতির প্রেক্ষাপট কি, ডিপ স্টেট বলতে কি বোঝায় বা ইউএসএ ইন্ডিয়ার রিলেশনশিপটা কিরকম আছে, এই নিয়ে আর কি বিস্তারিত একটা প্রতিবেদন লিখেছেন ডক্টর মতিউর রহমান স্যার। তিনি সাবেক এডিশনাল ডিআইজি ছিলেন আর কি, সাবেক ডিআইজি ছিলেন আর কি। তো সরাসরি প্রতিবেদনে চলে যাই। প্রতিবেদনে যাওয়ার আগে আমরা কিছু শব্দার্থ যে সেই শব্দার্থগুলো আবার এখানে এসে অ্যাপ্লাই করবো। দেন এইভাবে করে শব্দার্থগুলো শেখা হয়ে যাবে, প্রতিবেদনটাও শেখা হয়ে যাবে। আচ্ছা, তো সবার প্রথম শব্দটা হচ্ছে রিভল্ট। দেখেন, রিভল্ট মানে হচ্ছে আবর্তিত হলো বা ঘুরলো। অনেক সময় হয় না যে রিভল্টটার বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমরা ব্যবহার করতে পারি। যেমন এখানে ডেফিনেশন লিখছে, টু মুভ আ সার্কুলার মোশন অ্যারাউন্ড আ সেন্ট্রাল পয়েন্ট অর এক্সিস। তো মানে একটা পয়েন্টকে কেন্দ্র করে যদি কোনো কিছু ঘুরতে থাকে তখন সেটাকে আমরা রিভল্ট বলি। কিন্তু এটা এরকম হতে পারে যে আলোচনার কেন্দ্র করে একটা কথা বারবার ঘুরে আসতেছে, সেই ক্ষেত্রেও রিভলভ কথাটা আমরা ব্যবহার করি। ঠিক আছে? তো এর সিনোনিমস যেটা রোটেটেড, স্পান, টার্নড, সার্কেলড। ঠিক আছে? তো এগুলো হচ্ছে রিভলভের সিনোনিম। আচ্ছা, এবার আসি কন্টেনশন। কন্টেনশন বলতে কি বোঝায়? দেখেন, কন্টেনশন বলতে বোঝায় বিতর্ক, মতবিরোধ বা প্রতিযোগিতা। আপনারা বিতর্ক বা মতবিরোধ বা প্রতিযোগিতা তিনটাই ব্যবহার করতে পারেন জায়গা বুঝে, যে আসলে কন্টেনশনটা সেখানে কোথায় কি ব্যবহার করা হচ্ছে। যদি এরকম হয় যে সাউথ ইস্ট এশিয়ার মধ্যে ক্ষমতা কে প্রসার করবে, সেক্ষেত্রে কন্টেনশন টার্মটা ইউজ করতেছে। তো সেখানে কিন্তু প্রতিযোগিতা বুঝাতে পারে। যদি হয় কোনো একটা বিতর্ক হচ্ছে দুইটা মানে দলের মধ্যে, তখন কন্টেনশন কিন্তু মতবিরোধ হইতে পারে, তাই না? তো এর সিনোনিমস হতে পারে ডিসপিউট, আর্গুমেন্ট, তারপর ডিসএগ্রিমেন্ট, কনফ্লিক্ট, ডিবেট। ঠিক আছে? আচ্ছা, আপহেভাল মানে কি? আপহেভাল মানে হচ্ছে অস্থিরতা বা আলোড়ন বা বিশৃঙ্খলা। যেমন একটা দেশে যদি রাজনৈতিক অস্থিতিশীলতার সৃষ্টি হয় বা যদি একটা সংকট সৃষ্টি হয়, তখন সেই পরিস্থিতিটাকে আমরা আপহেভাল বলি, যে একটা অভ্যুত্থান হয়ে গেল। ঠিক আছে? এরপরে একটু অস্থিতিশীল অবস্থা, তারপরে আবার সব ঠিক হওয়া, এই যে একটু অস্থিতিশীল অবস্থা থাকাটা, এটা হচ্ছে আপহেভাল বলা যায়। এ সাডেন অর ভায়োলেন্ট ডিসরাপশন অর চেঞ্জ দ্যাট কজেস chaos। ঠিক আছে? যেটা chaos ঘটাতে পারে। যেমন সিনোনিমস কি হতে পারে? ডিসরাপশন, টার্মোইল। এই টার্মোইলটা মনে রাখবেন, এটা প্রায়ই ব্যবহার করা হয়। chaos, তারপর আনরেস্ট, আনরেস্ট সিচুয়েশন। ঠিক আছে? কমোশন। তো এগুলো হচ্ছে আপহেভালের সিনোনিমস। ডিসরাপশন ওয়ার্ডটা প্রায় দেখা যায়, এটা মনে রাখবেন ভালো করে। আচ্ছা, ডিফারেন্স মানে কি? দেখেন, ডিফারেন্স মানে হচ্ছে ডেফারেন্স, যেটা ডেফারেন্স মানে হচ্ছে শ্রদ্ধা বা সম্মান বা আনুগত্য। এটা অনেকটা এরকম যে একটা আমি একটা কথা বলার জেস্টার পোস্টারের ক্ষেত্রে আমরা ডিফারেন্স ব্যবহার করতে পারি, যে সে আমাকে এই জিনিসটা করতে বললো উইথ ডিফারেন্স, তার মানে কি পলাইটনেস এর সাথে। ঠিক আছে? মানে রেসপেক্ট বোঝায়, অনার বোঝায়, স্টেম বোঝায়, সাবমিশন বোঝায়, অবিডিয়েন্স বোঝায়। ঠিক আছে? তো আমরা এবার মূল প্রতিবেদনে যাই। মূল প্রতিবেদনটা একটু দেখে আসি, এরপরে আবার আমরা এখানে পড়বো। আচ্ছা, the recent joint press briefing between US President Donald Trump and Indian Prime Minister Narendra Modi has sparked significant discussion। মানে সম্প্রতি একটা জয়েন্ট প্রেস ব্রিফিং হয়ে গেছে, একটা যৌথ সাংবাদিক সম্মেলন হয়ে গেছে আর কি। সেখানে কোথায়, কার কার মধ্যে? ইউএস এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আপনার ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে, যেটা কিনা কি স্পার্ক সিগনিফিকেন্ট ডিসকাশন, যেটা আসলে খুব মানে দারুণ একটা তাৎপর্যপূর্ণ আসলে আলোচনা রেখেছে আর কি। ঠিক আছে? তো এবার আসি রিগার্ডিং দ্য রোল অফ দ্য ডিপ স্টেট ইন শেপিং জিওপলিটিক্যাল ইভেন্ট। আর যেই ব্যাপারটা খুব আলোচিত হয়েছে, প্রবলভাবে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে, সারা জাগানো আলোড়ন সৃষ্টি করেছে, সেই ব্যাপারটা কি ছিল? ডিপ স্টেট সম্পর্কে। জিওপলিটিক্যাল বিষয়ে বা ভূরাজনৈতিক ঘটনাগুলোর মধ্যে বা ভূরাজনৈতিক ঘটনাগুলো শেপ করার মধ্যে ডিপ স্টেটের যে ব্যাপারটা বা ডিপ স্টেটের যে ভূমিকাটা, যেটাকে গভীর রাষ্ট্র বলি, এর ভূমিকাটার বিষয়ে যে কথাবার্তা, সেটাই কি খুব আলোড়ন সৃষ্টি করেছে সব জায়গায়।
while the discussion revolved primarily around trade, defense and diplomatic engagement, যেখানে দেখা গেছে কি তাদের যে মধ্যে আলোচনা মানে ট্রাম্প আর মোদির মাঝখানে যে আলোচনাটা সেই আলোচনাটা মোটামুটি কাকে কেন্দ্র করে ঘুরতেছিল ওই দুই দেশের বাণিজ্য, দুই দেশের নিরাপত্তা বা ডিফেন্স প্রতিরক্ষা যেটা এবং কূটনৈতিক যে সংশ্লিষ্টতা একজন আরেকজনের সাথে এই ব্যাপারে আসলে ঘুরপাক খাচ্ছিল। তার মধ্যেও a key point of contention was whether the US deep state had played a role in the political upheaval in Bangladesh। একটা খুব গুরুত্বপূর্ণ মূল পয়েন্ট যেটা হচ্ছে কি তখন আর কি প্লেস হয়েছিল সেই পয়েন্টটা কি মানে যে পয়েন্টটা হচ্ছে আপনার এই যে কন্টেনশন একটু আগে আমরা শিখে আসলাম। কন্টেনশন মানে কি একটু আগে শিখে আসলাম যে বোঝায় হচ্ছে বিতর্ক বোঝায় বা যেটাকে আসলে প্রতিযোগিতা বোঝায়, যেটা আমরা একটু আগে দেখে আসলাম যে এই যে কন্টেনশন মানে বিতর্ক, মতবিরোধ, হ্যাঁ, বা প্রতিযোগিতা। তো এখানে একটা যেহেতু কথাবার্তার বিষয়, এখানে একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল। কি নিয়ে বিতর্কটা সৃষ্টি হয়েছিল? বিতর্কটা সৃষ্টি হয়েছিল মূলত বাংলাদেশের যেই আপহেভাল সিচুয়েশনটা হলো বর্তমানে, যেটাকে আপহেভাল বলতেছে আর কি, যে রাজনৈতিকভাবে হাসিনা পালায় গেল আর এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসলেন, ঠিক আছে? তো এই যে এই ব্যাপারটা আসলে ইউএসএ ডিপ স্টেটের কোনো ভূমিকা আছে কিনা এই নিয়ে আসলে প্রসঙ্গটা কি হয়েছে একটু বিতর্ক সৃষ্টি হয়েছে আর কি। ট্রাম্পস আউটরাইট ডিসমিসাল অফ সাচ ক্লেম coupled with his deference to Modi on the matters opens up deeper question about power structure, influence and strategic interest in this region. Strategic interest in this region. এখানে বুঝাইছে যে যে এই প্রশ্নটা তো আসলে ট্রাম্পকে করা হয়েছিল যে ট্রাম্পের প্রশাসনের আমেরিকার ডিপ স্টেটের কোনো ব্যাপারটা এখানে ছিল কিনা। ডিপ স্টেট কি একটু পরে আমি আসতেছি। তো তখন ট্রাম্প কি করছে যে ট্রাম্পস আউটরাইট ডিসমিসাল অফ সাচ ক্লেম, এই ধরনের যে ক্লেম গুলো উঠতেছে এই ক্লেমের প্রতি ট্রাম্প কি করছে যে ট্রাম্পের যে মানে না সূচক একটা কথা যে না আমরা এটা করি না বা এটা কোনো ভূমিকা ছিল না এই ব্যাপারটা, এবং এই ব্যাপারটা পরে ট্রাম্প আরেকটা কাজ করছে সেটা কি যে মোদির উপরে এই ব্যাপারটাকে ছেড়ে দিয়েছে, তাও একটু পলাইটনেস এর সাথে যে এই ব্যাপারটা মোদি দেখুক বা নরেন্দ্র মোদির পার্শ্ববর্তী কান্ট্রি উনি এই ব্যাপারটা সম্পর্কে আরো বেশি আলোকপাত করবেন। এই যে তার উপরে ব্যাপারটাকে ছেড়ে দেয়া এটা আসলে কিছু কোশ্চেন মানে কিছু প্রশ্নের দ্বার উন্মোচন করে দেয়। সেটা কি যে আসলে পরবর্তী যে এই বাংলাদেশের বিষয়ে বা এই পাশে দক্ষিণ এশিয়ার বিষয়ে ইউএস এর চিন্তা ভাবনাটা কিরকম এই রিজিয়ন বা এই অঞ্চলের ব্যাপারে, এই প্রভাবটা কিরকম বা ইন্টারেস্ট কিরকম, এই সকল ব্যাপারে কিন্তু কি একটা প্রশ্নের মুখে ঠেলে দেয়। আচ্ছা এবার আসি ডিপ স্টেট টার্মটা। তাহলে আমি প্রথম কি বললাম একটু ছোট্ট করে সামারি করি। একটা প্রেস ব্রিফিং হয়েছে, প্রেস ব্রিফিং এ নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প তাদের মধ্যে কথাবার্তা হয়েছে ট্রেড, ডিফেন্স এবং ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্ট সম্পর্কে। এর পাশে একটা প্রশ্ন উঠেছিল যে বাংলাদেশের যে সরকার পতন ঘটলো এতে ইউএস এর ডিপ স্টেটের কোনো ভূমিকা আছে কিনা। তো ইউএস এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি এটা মানে নাকচ করেছে যে এই ধরনের ক্লেম আসলে ইউএস এর আসলে এই ধরনের কাজগুলো করেনি, এবং এটা যেহেতু ইন্ডিয়ার পার্শ্ববর্তী দেশ তো ম্যাটারটা ইন্ডিয়ার হাতেই বা মোদির হাতে ছেড়ে দিলাম, উনি আলোকপাত করবে, এরকম টাইপের একটা বিষয় হলো। তো এই বিষয়গুলো আসলে কিছু প্রশ্ন রেখে যায়। তো সেই প্রশ্নগুলোর সমাধানে আস্তে আস্তে সম্পূর্ণ প্রতিবেদনে দেওয়া হবে। ওকে এবার আসি যে ডিপ স্টেট টার্মটা কি। দেখেন এদিকে লিখছে দ্য টার্ম ডিপ স্টেট রেফার্স টু আ নেটওয়ার্ক অফ ব্যুরোক্রেটিক ইন্টেলিজেন্স এন্ড মিলিটারি অ্যাক্টরস। মানে ডিপ স্টেট বলতে একটা নেটওয়ার্ক বুঝাবে, একটা মানে একটা গুচ্ছকে বুঝাবে যারা কানেক্টেড, ইন্টারকানেক্টেড। কারা তারা? তারা খুব হাই প্রোফাইল গোষ্ঠী যারা হচ্ছে ব্যুরোক্রেটিক, আমলাতন্ত্র থাকবে, যারা ইন্টেলিজেন্স থাকবে বা মিলিটারি অ্যাক্টর যারা থাকবে, ঠিক আছে, সামরিক বাহিনী যারা থাকবে, তারা তারা কি করবে দ্যাট আর এলিজেডলি অপারেট বিয়ন্ড দ্য কন্ট্রোল অফ ইলেক্টেড অফিসিয়াল। মানে যারা হচ্ছে নির্বাচিত প্রতিনিধি আছে তাদের বাইরে গিয়ে তারা হচ্ছে কি কিছু ব্যাপারকে কন্ট্রোল করবে, কিছু ব্যাপারকে নিয়ন্ত্রণ করবে বা কিছু ব্যাপারকে ইনফ্লুয়েন্স করবে, যে ইনফ্লুয়েন্সিং ডোমেস্টিক এন্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার। আমাদের যে দেশীয় বা আন্তর্জাতিক যে সকল অ্যাফেয়ার গুলো আছে এই ব্যাপারে তারা একটা কি রাখবে, একটা কঠোর ভূমিকা রাখবে। এই বিপরীতগুলোই হচ্ছে ডিপ স্টেট। আর ডিপ স্টেট বলতে কোনো স্টেট না, ডিপ স্টেট বলতে স্টেটের ভিতরে একটা স্টেটের মতো সিচুয়েশন ক্রিয়েট করা। আমরা তো জানি স্টেট ক্রিয়েট হয় কি দিয়ে, ধর নির্বাচিত প্রতিনিধি থাকবে, রাষ্ট্রপতি থাকবে, সব এটা একটা স্টেটের ধরেন একটা অর্গানোগ্রাম বললাম, ভূখণ্ড থাকবে, জনসংখ্যা থাকবে। কিন্তু এর বাইরেও যদি অন্য কোনো একটা গোষ্ঠী
তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য সরকারকে সবসময় ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতেছে। সেটা ন্যাশনাল ইস্যু হতে পারে বা ইন্টারন্যাশনাল ইস্যু হতে পারে, সেই ব্যাপারগুলোকে আমরা ডিপ স্টেট বলি আর কি, ঠিক আছে? তো ক্রিটিক্স আর্গু দ্যাট দিস অ্যাক্টরস ম্যানিপুলেট পলিসি ডিসিশন টু সার্ভ ইন্টারেস্ট ইনস্টিটিউশনাল ইন্টারেস্ট রাদার দ্যান ডেমোক্রেটিক ম্যান্ডেটস। মানে যারা সমালোচক আছে তাদের মতে কি এই ধরনের যে ডিপ স্টেট গুলো আছে তারা কি করে, তারা আমাদের পলিসিকে আরো বেশি ম্যানিপুলেট করে, এবং ম্যানিপুলেট করে তাদের নিজস্ব যে স্থায়ী করা নিজস্ব যে ইনস্টিটিউট গুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোর স্বার্থকে হাসিল করার জন্য ওভার দ্য ডেমোক্রেটিক ম্যান্ডেট। মানে আমাদের যেই আহ, আমাদের যে গণতান্ত্রিক একটা অধিকারের বিষয়টা থাকে বা আমাদের দেশীয় যে ব্যাপারগুলো থাকে, এই ব্যাপারগুলোকে বাইরে গিয়ে নিজস্বতাকে আসলে বেশি গুরুত্ব দেওয়ার জন্য তারা কাজ করে থাকে। আচ্ছা, তো আমরা এই পর্যন্ত বুঝে গেলাম যে ডিপ স্টেটটা কি, এবং কিছুদিন আগে যে সম্মেলনটা হয়েছিল তার কাজটা বুঝেছি, সম্মেলনটা কি হয়েছিল। এখন আসবো সম্মেলনটার রেজাল্টটা কি, এর কনসিকুয়েন্স কি, বা এই ব্যাপারগুলো কোন দিকে ইঙ্গিত করছে। আচ্ছা, আমরা বাকি ওয়ার্ডগুলো একটু শিখে আসি, দেন আবার শুরু করি। আচ্ছা, এন্ট্রেন্সড। এন্ট্রেন্সড বলতে কি বোঝায় মাত্রই দেখে আসলাম যে তাদের এন্ট্রেন্সড ইনস্টিটিউট মানে সুপ্রতিষ্ঠিত, ঠিক আছে? ফার্মলি এস্টাবলিশড অর ডিপলি ইনগ্রেইনড, ঠিক আছে? ডিফিকাল্ট টু চেঞ্জ, যেগুলোকে আসলে পরিবর্তন করা যায় না এই ধরনের, বা গভীরভাবে প্রথিত হয়ে গিয়েছে। আমাদের দেশের বলি, অনেকের আছে না একটা বিষয়ের সাথে অনেক গভীরভাবে গেঁথে যায় অনেক কিছু, সেগুলা সেই ক্ষেত্রে আমরা এন্ট্রেন্সড শব্দটা ইউজ করতে পারি, ইনগ্রেইনড ব্যবহার করতে পারি, এন্ট্রেন্সড, রুটেড, বলেন না ডিপলি রুটেড। ধরেন আমরা বলি দুর্নীতি আমাদের দেশের মানে প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে, তার মানে ফার্মলি এন্ট্রেন্সড, ঠিক আছে? ফার্মলি এস্টাবলিশড, ডিপলি রুটেড, এতভাবে গেঁথে গেছে যে এটাকে আপনি চাইলে উৎখাত করতে পারবেন না, ঠিক না? ব্যাপারটা এরকম। ফিক্সড, এস্টাবলিশড, ওকে? আপনারা এখান থেকে যে ইনগ্রেইনড বা এন্ট্রেন্সড, ডিপলি রুটেড এই কথাগুলোকে ব্যবহার করতে পারেন। আচ্ছা, অর্কেস্ট্রেটেড মানে কি? দেখেন, অর্কেস্ট্রেটেড মানে হচ্ছে কি, মানে খুব পরিকল্পিতভাবে পরিচালিত যখন হয় তখন সেটাকে আমরা বলি অর্কেস্ট্রেটেড, সুচারুভাবে সংগঠিত, কেয়ারফুলি প্ল্যান্ড করা হয়, যে কোঅর্ডিনেটেড, অর্গানাইজড, ওয়েল প্ল্যান্ড, ঠিক আছে? অ্যারেঞ্জড, ম্যানেজ, এগুলো হচ্ছে অর্কেস্ট্রেটেড। আচ্ছা, আউস্টার মানে কি, যখন আমরা কাউকে ক্ষমতাচ্যুত করি, দেখেন এই যে রিমুভাল অফ, মনে করেন হাসিনা রেজিম, এটা বলতে পারি, ডিসপ্লেসমেন্ট বলতে পারি, ওভারথ্রোন বলতে পারি, ডিসমিসাল বলতে পারি, তারপর হচ্ছে এক্সপালশন বলতে পারি, আউস্টার বলতে পারি, ঠিক আছে? এগুলো মনে রাখবেন। আচ্ছা, এটা হচ্ছে অপসারণ, বহিষ্কার বা ক্ষমতাচ্যুতকরণ। ডেলিবারেট মানে কি, আমরা বলি না ডেলিবারেটলি, উদ্দেশ্যমূলক ভাবে, ঠিক আছে, চিন্তা ভাবনা করে, ইচ্ছায়, সদিচ্ছায়, সচেতন ভাবে এরকম কাজটা করতেছে, ডান অন পারপাস অর আফটার কেয়ারফুল থট, ইন্টেনশনালি, ইচ্ছাকৃত ভাবে করছে। যেমন এই কাজের পিছনে একটা বড় তার পরিকল্পনা আছে, সে সচেতন ভাবে এই কাজটা করছে ডেলিবারেটলি। এটার সিনোনিমস হতে পারে ইন্টেনশনাল, প্ল্যান্ড, ক্যালকুলেটেড, এই যে ক্যালকুলেটেড টার্মটা সুন্দর, তাই না? তারপর হচ্ছে পারপাসফুল, কনসিয়াস, ঠিক আছে? এটা হচ্ছে ডেলিবারেটেড। এবার আসি কভার্ট। কভার্ট মানে হচ্ছে যেগুলা গোপন করা বা আড়াল কোনো কিছু, ঠিক আছে? কভার্ডের যে কনসিল্ড, এই ওয়ার্ডটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে। হিডেন, সিক্রেট, তারপর হচ্ছে ক্ল্যান্ডেস্টাইন। ক্ল্যান্ডেস্টাইন মানে হচ্ছে সেটাই আমরা বুঝি যে গোপন রাখা, আলাদা রাখা, ঠিক আছে? আন্ডার কভার। তো যাই হোক, আচ্ছা, রিলাক্টেন্স। রিলাক্টেন্স মানে হচ্ছে অনিচ্ছা, ইচ্ছার অভাব থাকলে আমরা সেটাকে রিলাক্টেন্স বলি, যেমন আনউইলিংনেস বা হেজিটেশন, ঠিক আছে? তারপর হচ্ছে ডিসইনক্লাইনেশন। ইনক্লাইনেশন মানে কোনো একটা জিনিসের প্রতি আমরা হেলে পড়া, মানে এই জিনিসের প্রতি মানে ইচ্ছা হওয়া কোনো একটা জিনিসের প্রতি, ইনক্লাইনেশন। আর ডিসইনক্লাইনেশন মানে কি, এটার থেকে অনিচ্ছা, মানে পছন্দ না, এরকম টাইপের, অনীহা টাইপের। আচ্ছা, রেজিস্ট্যান্স, সরি, আচ্ছা, তারপর হচ্ছে রিলাক্টেন্স, এটা তো গেলই। এবার আমরা মূল পেজে ফিরে যাই, আমরা কিছু বাকিটা পড়ে আসি, এরপর আবার এখানে আসবো। আচ্ছা, তো যেটা আমরা দেখলাম একটু আগে যে কি হয়েছে, যে আমাদের ডিপ স্টেট গুলো কি করে, ডিপ স্টেট গুলো সবসময় নিজেদের স্বার্থ হাসিল করার জন্য, এবং এটা ডিপলি রুটেড থাকে, এবং তাদের ইনস্টিটিউট গুলো স্বার্থ হাসিল করে সবসময় কি আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে গিয়ে। ইন দ্য কেস অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রেক্ষাপটে আ কোয়ার্টার সাসপেক্টস দ্যাট, মানে একাংশ, বাংলাদেশের একাংশ কি করে, একাংশ মানে এটা সন্দেহ করতেছে, কি সন্দেহ করতেছে, দ্য ইউএস ডিপ স্টেট হ্যাড অ্যাক্টিভলি সাপোর্টেড,
অর্কেস্ট্রেটেড মানে কি সুপরিকল্পিত করছে, তার মানে কি তাদের বাংলাদেশের একাংশের মতো যে ইউএস এর যে ডিপ স্টেটের ব্যাপারটা আছে, এরাই কি করছে অ্যাক্টিভলি সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে বা পরিকল্পিতভাবে এই কাজটা করছে। দ্য আউস্টার অফ আওয়ামী লীগ অ্যাডমিনিস্ট্রেশন, আওয়ামী লীগ প্রশাসনের যেই আমরা উৎখাত করলাম, এই উৎখাতের পেছনে ডিপ স্টেটের ভূমিকা রয়েছে, এটা বাংলাদেশের একাংশ মনে করে। আ লং স্ট্যান্ডিং পলিটিক্যাল ফোর্স ইন দ্য কান্ট্রি। When asked whether the previous Democratic administration under former President Joe Biden orchestrated a regime changes in Bangladesh and installed Mahmoud Yunus as chief advisor, President Trump firmly denied any deep state involvement. বলছে যে যখন আমরা জিজ্ঞেস করছিলাম যে এই কাজটা কি এর আগের যে প্রেসিডেন্ট ছিল জো বাইডেন, উনি কি এই কাজটি পরিকল্পিতভাবে করেছে কিনা, যে শেখ হাসিনাকে পতন ঘটিয়ে বা আওয়ামী লীগ সরকারকে পতন ঘটিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বসানো, এই ব্যাপারে কি ইনভলভমেন্ট আছে? তো ট্রাম্প কি করছে? ট্রাম্প ফার্মলি এই ব্যাপারটা ডিনাই করছে যে না ভাই, এই ব্যাপারের সাথে ইনভলভমেন্ট নাই। আচ্ছা, ওই ট্রাম্পের এই বিষয়টা একটা কি, ট্রাম্প সবসময় ডিপ স্টেটের ব্যাপারে এরকম ডিনায়াল করে আসে। এটা এখানে বলছে যে হিজ ক্যাটাগরিক্যাল dismissal in particular noteworthy given his history of criticizing the deep state influence in American politics. তারা আমেরিকান পলিটিক্সে এই ডিপ স্টেটের ব্যাপারটাকে সে সবসময় কি করে একটু ডিনাই করে থাকে, ঠিক আছে? This rejection could indicate either a deliberate effort to distance himself from covert operation, এই যে সে রিজেকশনটা করলো, এই এখন আস্তে আস্তে আসতেছে রিজেকশনের কারণ কি বা এর বিশ্লেষণে। এখন লেখকের মতো যে এই যে রিজেকশনটা করলো, এই রিজেকশনটা হইতে পারে দুইটা জিনিস। কি হইতে পারে? একটা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে, সেই ইচ্ছাকৃতভাবে এই যে একটা গোপন অপারেশন করছে, সেই অপারেশন থেকে নিজেদেরকে আসলে একটু পিছনে রাখতে চাইতেছে বা একটু দূরে রাখতে চাইতেছে। অথবা অথবা কি একটা কৌশলী মুভ করতেছে যে এই অঞ্চলে ডিপ্লোম্যাটিক ব্যালেন্স করার জন্য, কূটনৈতিক যে ব্যালেন্সটা সেটা করার জন্য, ঠিক আছে? Trump's reluctance to engage deeply in Bangladesh's political affairs appear to stem from several factors. এই যে ট্রাম্পের যে অনীহা দেখাইতেছে যে বাংলাদেশের পলিটিক্যাল অ্যাফেয়ারের ব্যাপারে, হ্যাঁ, এই অনীহাটা আসলে বেশ কিছু দিকে কি করতে পারে, আপনার বেশ কিছু ব্যাপারে দ্বার উন্মোচন করতে পারে, বেশ কিছু ব্যাপার উৎপন্ন হতে পারে এখান থেকে। স্টেম মানে অরিজিনেট হতে পারে, ঠিক আছে? আচ্ছা, বেশ কিছু ব্যাপার থেকে এই ব্যাপারটা অরিজিনেট হতে পারে। কি হইতে পারে, কি কি ব্যাপার? আচ্ছা, কি কি ব্যাপার তার আগে আমি বাদ বাকি ওয়ার্ড গুলো একটু শিখে আসি, দেন আবার কি কি ব্যাপার সেটা নিয়ে আলোচনা করব। তো দেখেন এখানে যে স্টেম মানে উৎপত্তি হওয়া বা শাখা হওয়া, ঠিক আছে? মূল উৎপত্তি, অ্যারাইজ হওয়া, অরিজিনেট হওয়া, কাম ফ্রম হওয়া, ফ্লো, ডেভেলপ। প্যারিফেরাল কনসার্ন, দেখেন এটা আপনারা এভাবে জানবেন, তারপর আমি লিখে রাখছি যে ফ্রেজ হিসেবে, তো এটা ব্যবহার করতে পারেন, দেখতে সুন্দর লাগছে। যে আমরা যদি বলি না যে কোনো একটা বিষয় অত বেশি ইম্পর্টেন্ট না, আমরা বলতে পারি ইটস নট ইম্পর্টেন্ট বা এটা একটু লেস ইম্পর্টেন্ট, সেটা না ব্যবহার করলে আমরা কিন্তু প্যারিফেরাল কনসার্ন ব্যবহার করতে পারি। যে ভাই এটা এ ম্যাটার অর ইস্যু দ্যাট ইজ অফ সেকেন্ডারি ইম্পর্টেন্স, মানে এটা অত বেশি প্রাইমারিলি গুরুত্বপূর্ণ না, সেকেন্ডারি ইম্পর্টেন্স, ঠিক আছে? এটা সিনোনিমস হতে পারে সেকেন্ডারি ইস্যুস, মাইনর কনসার্ন, লেস ইম্পর্টেন্ট ম্যাটার। এই যে যেটা বললাম, লেস ইম্পর্টেন্ট ম্যাটার খুব সোজা ইংলিশ হয়ে যায়, আপনারা প্যারিফেরাল কনসার্ন ব্যবহার করতে পারেন। আচ্ছা, স্টেন্স মানে কি? কারো অবস্থান। একজন পলিটিক্যাল অবস্থান থাকে না, তার কথার মাধ্যমে বোঝা না সে কার পক্ষে অবস্থান নিচ্ছে, তার মনোভাব দৃষ্টিভঙ্গি কি, সেটা হচ্ছে স্টেন্স। অবস্থান বোঝায়, দৃষ্টিভঙ্গি বোঝায়, মনোভাব বোঝায়। আ ওয়ে অফ স্ট্যান্ডিং অর পজিশন টেকিং রিগার্ডিং আ পার্টিকুলার ইস্যু, একটা পার্টিকুলার ইস্যুকে কেন্দ্র করে, ধরেন ইসরায়েল এবং ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র স্টেন্স নিতেছে কার পক্ষে? ইসরায়েলের পক্ষে। তো এটা এই ক্ষেত্রে স্টেন্স ব্যাপারটা আসে, যে পজিশন, ভিউ পয়েন্ট, ঠিক আছে, অ্যাটিটিউড, স্ট্যান্ডিং পয়েন্ট, পশ্চার। তো এগুলো হচ্ছে স্টেন্সের সিনোনিম। আচ্ছা, এবার আসি ট্রানজেকশনাল অ্যাপ্রোচ। দেখেন ট্রানজেকশনাল অ্যাপ্রোচ মানে কি? আমরা বলি না যে ভাই তোমার সাথে আমার সম্পর্ক কোনো আবেগের ভিত্তিতে না, লেনদেনের ভিত্তিতে, তুমি আমাকে দিবা, আমি তোমাকে দিব। এই যে লেনদেন সূচক যে অ্যাপ্রোচটা, সেটা হচ্ছে ট্রানজেকশনাল অ্যাপ্রোচ বা এক্সচেঞ্জ বেসড অ্যাপ্রোচ, প্র্যাগমেটিক অ্যাপ্রোচ, মানে যেটা বাস্তবসম্মত ভাই, এটা কোনো আবেগের কোনো খেলা নাই, এখানে বাস্তবসম্মত হবে, বিজনেস লাইক অ্যাপ্রোচ, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো হচ্ছে ট্রানজেকশনাল অ্যাপ্রোচের সিনোনিমস। আচ্ছা, এটা জেনে রাখেন, এটা ভালো একটা ওয়ার্ড। বাই ইমপ্লাইং মানে কি? ধরেন কোন একটা জিনিসকে আমি ইঙ্গিত করলাম,
ঠিক আছে, ইঙ্গিত করলাম। সাজেস্টিং সামথিং ইনডিরেক্টলি অর মার্কিং সামথিং নোন উইথাউট সেইং ইটস ওপেনলি, মানে কোন একটা জিনিসকে সরাসরি না বলে আমরা পরোক্ষভাবে যখন বলি তখন বাই ইমপ্লাইং হয়, যে এটাকে দ্বারা ইঙ্গিত করে বা চমৎকার ভাবে বোঝানো আর কি। ঠিক আছে, সাজেস্টিং, হিন্টিং, এই যে হিন্টস দেয়া আর কি। ঠিক আছে, তো এগুলা মনে রাখবেন, অ্যালিউজিং, তারপর ইন্ডিকেটিং, ঠিক আছে, তো এইরকম আর কি। ঠিক আছে, এবার আমরা মূল প্যাসেজে যাই, আবার একটু পরে আসতেছি। তো দেখেন, ফার্স্ট, বাংলাদেশ ডাজ নট পোজ আ ডিরেক্ট ন্যাশনাল সিকিউরিটি থ্রেট টু ইউএস। তো এই যে বললাম না যে ট্রাম্পের এই অবস্থানটা, এটা কয়েকটা ব্যাপারকে ইঙ্গিত করতে পারে। তার মধ্যে কি, যে প্রথমত বাংলাদেশের বর্তমানে যে অবস্থানটা আছে এটা আসলে ইউএস এর সিকিউরিটি কোনো কনসার্ন না, বা ইউএস এর সিকিউরিটির জন্য কোনো থ্রেট না। যদি কোনো থ্রেট দিত তো ইউএস এই ব্যাপারে কথা বলতো। মার্কিং ইট আ লোয়ার প্রায়োরিটি ফর ট্রাম্প এডমিনিস্ট্রেশন, ট্রাম্প এডমিনিস্ট্রেশনের জন্য বাংলাদেশের এই ব্যাপারটা একটু লোয়ার প্রায়োরিটির মধ্যে আছে। আনলাইক চায়না, রাশিয়া, ইরান, যে চায়না, রাশিয়া বা ইরানকে ট্রাম্প যেরকম গুরুত্ব দিচ্ছে এরকম গুরুত্ব না, আসলে একটু সাইডে আছে, একটু পেরিফেরাল কনসার্নের বিষয় আছে। Where US foreign policy is actively engaged in countering influence and competition, বাংলাদেশ রিমেইন আ পেরিফেরাল কনসার্ন। বলছে যে এই যে চায়না বা রাশিয়া বা ইরানের ক্ষেত্রে যেখানে ইউএস এর ফরেন পলিসি কি হয়, যে সবসময় দেখা যায় যে সক্রিয়ভাবে তারা তাদের প্রতিক্রিয়ামূলক একটা আচরণ করতেছে প্রতিযোগিতার ক্ষেত্রে, ঠিক আছে, একটা প্রভাব রাখতেছে। বাংলাদেশ সেই ক্ষেত্রে কি একটা পেরিফেরাল কনসার্ন বা একটা সেকেন্ডারি কনসার্ন। ঠিক আছে, মোরওভার, ট্রাম্পস ব্রোডার ফরেন পলিসি স্টেন্স, অধিকন্তু বলতে গেলে কি, ট্রাম্পের যদি আমি বড় আঙ্গিকে দেখি, তার যে বৈদেশিক নীতির অবস্থানটা কি রকম, হ্যাজ বিন ক্যারেক্টারাইজড বাই ট্রানজেকশনাল অ্যাপ্রোচ। আর ট্রাম্পের ফরেন পলিসিটা এরকম হয় যে গিভ এন্ড টেক ইন সম্পর্কের মধ্যে, যে প্র্যাগমেটিক অ্যাপ্রোচ, দেয়া নেয়ার মধ্যে থাকে, যে ভাই আমি তোমার থেকে আমদানি করব কিছু, তোমাকে আমি কিছু রপ্তানি করব, এর মধ্যে থাকে। মানে এই যে বলে না রক্ষণশীল যে অর্থনৈতিক সিস্টেমটা, এরকম টাইপের বোঝায়। ফেভারিং ইকোনমিক ডিল, যেটা হচ্ছে ইকোনমিক ডিল অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স করে ওভার ইন্টারভেনশন। ট্রাম্প আসলে হস্তক্ষেপের থেকে বেশি তার ইকোনমিক ডিলের ক্ষেত্রে বেশি চিন্তা করে, বা কৌশলী যে অবস্থানটা বা মিত্রতা এর ক্ষেত্রে বেশি চিন্তা করে। গিভেন হিজ ফোকাস অন রিডিউসিং ইউএস ইনভলভমেন্ট ইন ফরেন কনফ্লিক্ট অ্যান্ড মিনিমাইজিং ফরেন এইড কমিটমেন্ট, মানে এই ক্ষেত্রে তাহলে বোঝা যায় কি, ট্রাম্পের এই কাজগুলো আসলে কি, যে তার আসলে অন্য দেশের যে বৈদেশিক যে দ্বন্দ্বগুলো আছে সেই দ্বন্দ্বের মধ্যে তার ইনভলভমেন্ট আসলে কমে যায়। এবং দেখা যায় এই কারণেই যে সেই ক্ষমতাটা কমার জন্য ফরেন এইড যে দিয়ে আসতো আমেরিকা, সেই ফরেন এইডটাও কি কমে রাখে আর কি। বাংলাদেশ মে নট অ্যালাইন উইথ হিজ অ্যাডমিনিস্ট্রেশনস কোর ইন্টারেস্ট, মানে তার যে প্রশাসনের কোর ইন্টারেস্টে বাংলাদেশ আসলে ওইভাবে থাকবে না। আর যাই হোক, however, both India and the United States share a common strategic interest when it comes to Bangladesh limiting China's growing influence in this region. কিন্তু একটা বিষয় ইন্ডিয়া এবং চায়না দুইজনের ইন্টারেস্ট সব জায়গায় চলে আসে, সেই বিষয়টা কি, যে এই ক্ষেত্রে ভাই চায়নার ইনফ্লুয়েন্সকে বাড়তে দেওয়া যাবে না। বাংলাদেশের ক্ষেত্রে সেটাকে একটা সীমাবদ্ধতা রাখতে হবে, এই অঞ্চলে সীমাবদ্ধতা রাখতে হবে। তো এখানে সেটাই বলছে যে ইন্ডিয়া বা আমেরিকা যাই চায় না কেন, তারা চায় হচ্ছে বেজিং এর ডিপেন্ডেন্ট, যাতে আমরা পলিটিক্যালি বা ইকোনমিক্যালি বেজিং ডিপেন্ডেন্ট না হয়ে যাই, তাদের ডোমিনেন্স যাতে না থাকে। এই কথাগুলি কিন্তু এখানে উঠে আসতেছে। ঠিক আছে, আচ্ছা, by working toward this shared objective, both Washington and New Delhi were likely to collaborate on diplomatic, economic, and security initiatives that discourage Bangladesh from deepening in its tie with চায়না। মানে বাংলাদেশ যে চায়নার সাথে তার বন্ধনটাকে আরো বেশি ডিপেনিং করবে, মানে গভীর করবে, সে গভীর করা জিনিসটাকে আরো বেশি ডিসকারেজ করতেছে বোথ এই ইন্ডিয়া এবং আমেরিকা, মানে ওয়াশিংটন এবং নিউ দিল্লি দুইজনে কি একটা এমন একটা অ্যাপ্রোচ আগাতে চায় যে বাংলাদেশ যাতে এই ব্যাপারে কি হয়, যে ইউএস এর চায়নার সাথে সম্পর্কটা যে আরো গভীর করা, এই ব্যাপারটাকে আসলে ডিসকারেজ করে আর কি। ঠিক আছে, আচ্ছা, তো যাই হোক, এই পর্যন্ত আমরা একটু বুঝলাম। আমরা এই লেকচারটা বড় হয়ে যাচ্ছে, এটুকু আপাতত রাখি, এর পরের লেকচারে বাকিটা শেষ করবো ইনশাল্লাহ।